সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের জিওগ্রাফির যে চ্যাপ্টারটি আমরা পড়ব আবহাওয়া, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনা। আমাদের ভূগোলের যে 10 মার্কসের কোশ্চিন আসে এর মধ্যে আবহাওয়া, জলবায়ু এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপরে 3 থেকে 4 মার্কসের কোশ্চিন আসে। আবহাওয়া, জলবায়ু, যোগ দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এবং পৃথিবীর গুরুত্বপূর্ণ যে সমস্ত দুর্যোগগুলি ঘটে গেছে সে সম্পর্কে কোশ্চেনগুলি এসে থাকে। আমি আগেই বলেছিলাম ভূগোলের মধ্যে যে 10 মার্কসের কোশ্চেন সেখানে 2 থেকে 3 মার্কসের আন্তর্জাতিক পর্যায়ের আর বাকি 7 মার্কস সেটা বাংলাদেশ পর্যায়ে। তো এখানে যে আবহাওয়া, জলবায়ু এটা বাংলাদেশের মধ্যে, আবহাওয়া, জলবায়ু এটা বাংলাদেশের ক্ষেত্রে, আর বাকি যে দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এটাও বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু 1 বা 2 মার্কসের কোশ্চেন ওটা ইন্টারন্যাশনালি আসতে পারে। তো আমরা এই বিষয়টাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের ক্ষেত্র মিলে যে কোশ্চেনগুলি আসতে পারে সেটাকে আমরা দেখব। তো আমি আগে যেটা বলছি যে দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনার থেকে আপনি 3 থেকে 4 মার্কসের কোশ্চেন পেতে পারেন। অ্যাটলিস্ট 2টা কোশ্চেন থাকবেই, সেটা সর্বোচ্চ 4টা পর্যন্ত যেতে পারে। আমাদের রিটেন পরীক্ষাতে সরাসরি দুর্যোগের উপরে তেমন কোশ্চেন আসে না, তবে প্রিলিতে এটা সুনির্দিষ্টভাবে চ্যাপ্টারটি রয়েছে, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। তো প্রথমেই আমরা আসি আবহাওয়া সম্পর্কিত। নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ইত্যাদির দৈনন্দিন অবস্থাকে ওই স্থানের আবহাওয়া বলে। অর্থাৎ প্রতিদিন বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা এই সমস্ত কারণে যে বিষয়টি সৃষ্টি হচ্ছে সেটাই মূলত আবহাওয়া। পক্ষান্তরে আরেকটা রয়েছে জলবায়ু। কোনো নির্দিষ্ট স্থানের 30 থেকে 40 বছরের প্রতিদিনের গড় আবহাওয়ার অবস্থাকে বলা হচ্ছে জলবায়ু। তার মানে আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের অবস্থা আর জলবায়ুটা হচ্ছে 30 থেকে 40 বছরের একটা গড় অবস্থা। তো আমাদের এই আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান কি, যেটা বিসিএসে এসেছিল? আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদান বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বারিপাত, এইগুলা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। দেখুন যে নাটোরে এখানকার যে আবহাওয়াটা, এখানে তাপমাত্রাটা খুব বেশি রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে গরমটা বেশি পড়ছে। আবার সিলেটে সেখানে তাপমাত্রাটা কম রয়েছে, বৃষ্টিপাতটা বেশি হচ্ছে, সেখানকার আবহাওয়াটা একরকমের হচ্ছে। তাহলে আবহাওয়ার ক্ষেত্রে বায়ুর তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, বারিপাত এইগুলা হচ্ছে প্রধান উপাদান। এখন আবহাওয়া এবং জলবায়ুর এটাকে প্রভাবিত করছে কোনটা, কোন কোন নিয়ামকগুলি, এটাও আমাদের বিসিএস এর কোশ্চেনে ছিল। আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামক সমূহ, এটাও আমাদের বিসিএস এর প্রিলিতে কোশ্চেন ছিল। আবহাওয়া ও জলবায়ুর প্রধান নিয়ামক, ওখানে দেখেন উপাদান, উপাদানটা যেটার মাধ্যমে সেটা গঠিত, আর নিয়ামকটা হচ্ছে যেটাকে প্রভাবিত করে। অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুকে যে জিনিসগুলি প্রভাবিত করছে, এই প্রভাবিতর মধ্যে প্রথমে 1 নম্বরে আমরা বলতে পারি অক্ষাংশ। অক্ষাংশটা কেমন? আপনাদের
মানচিত্রের ক্লাস করার সময়ও এটা একটু টাস্ক দিয়েছিলাম। অক্ষাংশটা দেখেন যে আমরা যদি এটাকে পৃথিবী ধরি অর্থাৎ চ্যাপ্টাকৃতির, আর এটাকে আমরা সূর্য যদি ধরি, তো এর মাঝখান দিয়ে বিভিন্ন অক্ষরেখা অতিক্রম করেছে। পৃথিবী সবসময় মুভ করছে, তো সূর্যের থেকে এইটা নিকটে আর সূর্যের থেকে এইটা সবচাইতে দূরে, কিন্তু অ্যাবসুলেটলি এটা কারেক্ট নয়। এইটা টার্ন করছে এইদিকে আর এইটা টার্ন করছে এইদিকে। যখনই এটা ডিসপ্লেস হচ্ছে তখনই ওয়েদারটা এর ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মাঝখান দিয়ে যে অক্ষরেখাটা কল্পনা করছি, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখা, নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা বা ইকুয়েটোরিয়াল রেখা, এই রেখাতে সূর্যের ডিস্টেন্স সবসময় একই রকমের হওয়ার কারণে এই রিজনে এখানকার তাপমাত্রা সবসময় প্রায় একই রকমের থাকছে এবং এখানকার আবহাওয়া জলবায়ুটা সবসময় একই রকমের। আমি আবার রিপিট করি যে যে অংশটা সূর্যের কাছে থাকছে তার আবহাওয়া একরকম, যেটা দূরে রয়েছে তার আবহাওয়া একরকম। কিন্তু এই সমস্ত জায়গাগুলি যখন মুভ করছে তখন এদের আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পৃথিবীতে সব সময় মুভ করছে সূর্যকে কেন্দ্র করে, কিন্তু পৃথিবীর যে মাঝখান রয়েছে সেই মাঝখানের ডিস্টেন্স সূর্য থেকে সবসময় একই রকমের থাকছে, যার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের ওয়েদার বা আবহাওয়াটা ভিন্ন রকমের হচ্ছে না। অর্থাৎ আমি আপনাদেরকে সে রেখাটা দেখিয়েছিলাম যে ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, কঙ্গো প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো, উগান্ডা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই অঞ্চলটা হচ্ছে এই বিষুব রেখার অন্তর্গত, যার পরিপ্রেক্ষিতে এখানকার ওয়েদারটা একই রকমের। অনুরূপভাবে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি যে আবহাওয়া জলবায়ুর প্রধান নিয়ামক সমূহের মধ্যে অন্যতম হচ্ছে অক্ষাংশ। তার মানে এই অক্ষাংশে যে দেশগুলি রয়েছে তার ওয়েদার হবে এক রকমের, এই অক্ষাংশে যেটা রয়েছে তার ওয়েদার হবে একরকম, এখানে যেটা রয়েছে তার ওয়েদার হবে একরকম। সুতরাং অক্ষাংশের উপরে ভিত্তি করে ওই দেশের জলবায়ু এবং আবহাওয়াটা প্রভাবিত হচ্ছে। 2 নম্বরে রয়েছে উচ্চতা। উচ্চতা বলতে এখানে কি বোঝাচ্ছে যে সমুদ্র তল যেটা রয়েছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতার উপরে ভিত্তি করে এই পৃথিবীর উচ্চতার উপরে ভিত্তি করে এই রাষ্ট্রগুলির আবহাওয়া জলবায়ুটা নির্ভর করছে। কেমন? ধরুন আমাদের বাংলাদেশের সবচাইতে উঁচু জেলা কোনটি? দিনাজপুর, 37.5 মিটার দিনাজপুরের উচ্চতা। দিনাজপুর বাংলাদেশের সবচাইতে উঁচু জেলা, মানে সমুদ্র যে পৃষ্ঠতল রয়েছে, আমি বঙ্গোপসাগর যেটা সি লেভেল ধরলে সেই লেভেল অনুসারে দিনাজপুর সবচাইতে উঁচুতে। আর বাংলাদেশের সবচাইতে নিচু জেলা কোনটি? নারায়ণগঞ্জ। তবে নারায়ণগঞ্জটা ছোট জেলা। এখানে আরেকটা কোশ্চেন হয় যে বাংলাদেশের কোন জেলার সবচাইতে বেশি পরিমাণ ভূমি নিচু জায়গায় রয়েছে? সেটা হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশের সবচাইতে নিচু জেলা নারায়ণগঞ্জ, কিন্তু ভূমির পরিমাণ নিচু সবচাইতে বেশি হচ্ছে কিশোরগঞ্জে। তো আমার এখানকার মেইন হচ্ছে আবহাওয়া জলবায়ু। তো দিনাজপুর সবচাইতে উঁচু, দিনাজপুরের ওয়েদার হবে এক রকমের। পক্ষান্তরে নারায়ণগঞ্জ সবচাইতে নিচু, নারায়ণগঞ্জের ওয়েদার হবে এক রকমের। এটা ডিপেন্ড করছে সমুদ্র তলের উপরে ভিত্তি করে। আবার দেখুন যে পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী সেই বলিভিয়ার লাপাজ। আবার পৃথিবীর নিমজ্জমান নগরী নেদারল্যান্ডসের হেগ। তো হেগের ওয়েদার এক রকমের হবে, বলিভিয়ার লাপাজের ওয়েদারটা এক রকমের হবে। যে ভূখণ্ড যত বেশি উঁচু তার একরকম, যে ভূখণ্ড যত নিচু তার অবস্থানটা এক রকমের। 3 সমুদ্র স্রোত
আমাদের যে মহাসাগরগুলি রয়েছে সেখানে পানির যে প্রবণতা যে রয়েছে যেদিকে যাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে ওয়েদারটা নির্ধারিত হচ্ছে। 4, মাটির গঠন। মাটির গঠন বলতে যেখানে বেলে মাটি সেখানে এক রকমের অবস্থাটা সৃষ্টি হবে, যেখানে এঁটেল মাটি, যেখানে দোআঁশ মাটি রয়েছে আপনি দেখবেন যেখানে বেলে মাটি রয়েছে পানি হলে সঙ্গে সঙ্গে সেটা চুষে নিচ্ছে, দোআঁশ মাটিতে সেটা হচ্ছে না, এঁটেল মাটিতে কাদার সৃষ্টি হচ্ছে। সুতরাং মাটির গঠনের উপরে ভিত্তি করে ওই রিজনে আবহাওয়া জলবায়ুটা একরকমের হবে। আপনি চিন্তা করুন যে পঞ্চগড়ে সেখানে শক্ত মাটি রয়েছে, যেখানে কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে, বা চট্টগ্রাম যেটা টারশিয়ারি অঞ্চল রয়েছে, টারশিয়ারিতে সেখানে মাটির গঠনটা হচ্ছে শক্ত পাথরি টাইপের। পক্ষান্তরে আপনি সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর এই দিকে চিন্তা করেন নদী ভাঙন কবলিত এলাকা, সেখানে বেলে মাটি রয়েছে বা পলি মাটি পড়েছে। সুতরাং এখানকার ওয়েদারটা হবে একরকমের মাটির গঠনের পরিপ্রেক্ষিতে। তারপরে বলছে ভূমির ঢাল। ভূমির ঢাল ছয়, পর্বতের অবস্থান। দেখেন বাংলাদেশে যে বৃষ্টিপাতটা হয় এই বৃষ্টিপাতের মূল ব্যাপারটা কি, যে হিমালয় পর্বত, মৌসুমী বায়ুটি হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে আমাদের এখানে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে। সুতরাং আমাদের এই দিকে হিমালয় পর্বতটা রয়েছে বলে আমাদের ওয়েদারটা একভাবে হচ্ছে। আপনি অন্যান্য দেশের কথা চিন্তা করুন, নেপালের কথা বা চীনের কথা। সুতরাং যেখানে পর্বত রয়েছে ওই পর্বত ওই অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুটাকে প্রভাবিত করছে। সুতরাং আবহাওয়া জলবায়ুর অন্যতম একটা অবস্থানটা হচ্ছে পর্বতের অবস্থান। 7, বনাঞ্চল। বনাঞ্চল পৃথিবীতে আপনি চিন্তা করুন যে আমাজন জঙ্গল, সুতরাং আমাজন যে ফরেস্ট এরিয়াটা রয়েছে সেখানে বৃষ্টিপাত প্রতিনিয়ত হচ্ছে। পক্ষান্তরে আপনি আফ্রিকার কিছু রাষ্ট্রের কথা চিন্তা করুন যেখানে মরুভূমি রয়েছে, সাহারা মরুভূমি রয়েছে, সেখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। সুতরাং এই বনাঞ্চল যেখানে বেশি রয়েছে সেখানকার ওয়েদারটা হবে একরকম, যেখানে বনাঞ্চল নেই সেখানে ওয়েদারটা হবে অন্যরকম। এটা তো বনাঞ্চল ওই অঞ্চলের আবহাওয়া বা জলবায়ুটাকে প্রভাবিত করতে পারছে। 8, সমুদ্র থেকে দূরত্ব। পৃথিবীতে যে 5টি মহাসাগর রয়েছে এরপর অনেকগুলো সাগর রয়েছে, উপসাগর রয়েছে। তো এই সাগর, মহাসাগর বা উপসাগর থেকে একটা ভূখণ্ড যত দূরে হবে ওই ভূখণ্ডের ওয়েদার বা ক্লাইমেটটা একরকমের হবে। তো এই সমুদ্র থেকে দূরত্ব হওয়ার কারণে পৃথিবীর একটা রাষ্ট্রকে বলা হচ্ছে ডেড হার্ট অফ আফ্রিকা। আপনারা বলতে পারেন কিনা লেখেন তো, যে ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় পৃথিবীর কোন দেশকে? আমি পড়িয়েছি এটা আপনাদেরকে, মনে করতে পারেন কিনা, যে ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় কোন রাষ্ট্রকে? এই ডেড হার্ট অফ আফ্রিকা বলার মূল কারণটা হচ্ছে যে ধরুন এখানে সমুদ্র রয়েছে, ঠিক অনেক দূরে এই রাষ্ট্রটির অবস্থান। তো সমুদ্র থেকে দূরত্ব হওয়ার কারণে এখানকার ওয়েদারটা হবে একরকমের, এবং ওয়েদারটা খুব খারাপ হওয়ার কারণে, উত্তপ্ত হওয়ার কারণে এখানে ফসল আদি তেমন হয় না, মানুষজন খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে মারা যায়। জাতিসংঘকে প্রায়ই এখানে দুর্ভিক্ষ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করতে হয়। কিন্তু পক্ষান্তরে আমাদের বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে আল্লাহ রহমতে এইরকম কিন্তু কোনো অবস্থাটা সৃষ্টি হয় না, মানে খাদ্যের অভাবে মানুষ মারা যাওয়া এরকম সংখ্যাটা আমাদের এই অঞ্চলে নেই। আমাদের এখানকার যে আবহাওয়া, জলবায়ু বা যে মাটি, আপনি যে কোনো ফসল যে কোনো সময় আপনি করতে পারছেন, খুব চমৎকার একটা ওয়েদার।
সিজনাল যে সমস্ত ফসলগুলি রয়েছে আপনি অনায়াসে করতে পারছেন। কিন্তু অন্য জায়গাতে সমুদ্র থেকে ওই রাষ্ট্রের অবস্থানটা দূরে হওয়ার কারণে ওখানে আপনি করতে পারছেন না। অনেকে উত্তর লিখেছেন তনুজা ইয়াসমিন, সাদ, নীলোফা ইয়াসমিন, চাঁদ বা সাদ, ঠিকই আছে। এই রাষ্ট্রটি আফ্রিকা মহাদেশের সাদ বা চাঁদ, দুই রকমের উচ্চারণই হয়, তো সাদটাই হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই সাদ বা চাঁদের অবস্থানটা সমুদ্র থেকে দূরে হওয়ার কারণে এই রাষ্ট্রটিকে বলা হচ্ছে ডেড হার্ট অফ আফ্রিকা। সুতরাং এগুলা হচ্ছে আমাদের আবহাওয়া জলবায়ুর নিয়ামক, এইগুলা আমাদের আবহাওয়া জলবায়ুটাকে প্রভাবিত করছে। এখন এই আবহাওয়া জলবায়ুর যে পরিবর্তনটা প্রতিনিয়ত ঘটছে, আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পৃথিবীর 20% মানুষ অভিবাসীতে পরিণত হচ্ছে, মানে শরণার্থীতে পরিণত হচ্ছে, অভিবাসীতে পরিণত হচ্ছে। দেখুন, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মাইগ্রেট করে কোথা থেকে? বরিশাল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই সমস্ত জায়গার থেকে। তার কারণটা কি? যে এখানে লোনা পানি, এখানে বসবাসের উপযুক্ত এরকম নয়, মানুষজনের চাষাবাদ করার মতন অবস্থাটা নেই, যার পরিপ্রেক্ষিতে তারা মাইগ্রেট করে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই বরিশাল অঞ্চলের মানুষজন পাবেন, কিন্তু রাজশাহী অঞ্চলের মানুষ বাংলাদেশের সব জেলায় কিন্তু আপনি পাবেন না, তারা সেখানে বসবাস করছে না। তার কারণ রাজশাহীটা এখানে মোটামুটি বসবাসের উপযোগী, যার পরিপ্রেক্ষিতে কারোর মাথায় আসছে না যে আমি অবস্থা সম্পন্ন হলে আমি রাজশাহী ছেড়ে আমি ওই ভোলা বা বরিশালে গিয়ে আমি বসবাস করব, সেটা আসতেছে না। কিন্তু ওরা কিন্তু সামান্য একটু টাকা পয়সা হলেই ওরা মাইগ্রেট করে ওরা ঢাকা বা অন্য যে কোনো জায়গাতে গিয়ে বসবাস করছে। এর মূল কারণটা কি? আবহাওয়া এবং জলবায়ু। সুতরাং পৃথিবীর টোটাল যে মানুষ মাইগ্রেট করছে তার 20% মানুষ মাইগ্রেট করার মূল কারণটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু, ওয়েদার এবং ক্লাইমেট। এটার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটছে। এখন জাতিসংঘ এই মানুষজনের মাইগ্রেটের পরিপ্রেক্ষিতে তারা একটা তথ্য দিচ্ছে যে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইডের নিঃসরণের পরিপ্রেক্ষিতে পর্বতের যে বরফ রয়েছে সেই বরফ গলে যাচ্ছে, সেই বরফ গলে সমুদ্রে চলে আসছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটা বেড়ে যাচ্ছে। তো জাতিসংঘ বলছে, জাতিসংঘের রিপোর্ট অনুসারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 3 ফুট বৃদ্ধি পায় আগামী 2050 সালের মধ্যে, তাহলে আমাদের বাংলাদেশের 17% ভূমি বাংলাদেশের 17% ভূমি অর্থাৎ 19টি জেলা পানিতে নিমজ্জিত হবে বা প্লাবিত হবে। আমি তথ্যটা আবার বলি, জাতিসংঘের তথ্য মতে 2050 সালের মধ্যে যদি পৃথিবীর সমুদ্র তলের উচ্চতা 3 ফুট বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের 17% ভূমি পানিতে নিমজ্জিত হবে। অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় যে 19টি জেলা রয়েছে, এই 19টি জেলা পানিতে প্লাবিত হবে। যেভাবে পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি মানেই বরফ গলে যাওয়া, সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটা বেড়ে যাওয়া। এই তথ্যটা আপনি রিটেন পরীক্ষাতেও ব্যবহার করতে পারবেন। পরিবেশ সংক্রান্ত যে কোনো ইনফরমেশন দিয়ে আপনি একটা কোনো টপিক লিখতে গেলে সেখানে কিন্তু আপনি এইটা অবশ্যই ব্যবহার করবেন জাতিসংঘের তথ্য মতে। এরপরে আমাদের বাংলাদেশের ইন জেনারেল কিছু ইনফরমেশন রয়েছে, যেটা আপনারা ক্লাস 6 থেকে পড়ে আসছেন, যে বাংলাদেশের সবচাইতে উষ্ণতম মাস এপ্রিল, সবচাইতে শীতলতম মাস জানুয়ারি, বাংলাদেশের সবচাইতে উষ্ণতম স্থান লালপুর, নাটোর, উষ্ণতম জেলা রাজশাহী,
শীতলতম স্থান লালাখাল সিলেট, শীতলতম স্থান কি শ্রীমঙ্গল, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গল, মৌলভীবাজার, এরকম ইন জেনারেল কিছু ইনফরমেশন রয়েছে, এটা আপনারা দেখবেন, এটা আমি পড়াচ্ছি না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে যে কৃষি কাজে জলবায়ুর যে নিয়ামক সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। কৃষি কাজে জলবায়ুর নিয়ামককে 3টি ভাগে ভাগ করা যায়। কৃষি কাজে জলবায়ুর নিয়ামককে 3 ভাগে বিভক্ত। 1, অর্থনৈতিক নিয়ামক, এটা দেখেন অর্থনৈতিক নিয়ামক। 2, আমি ব্যাখ্যাটা পরে দেখে লিখে নিই, প্রাকৃতিক নিয়ামক। 3, সাংস্কৃতিক নিয়ামক। এই 3টা প্রধান নিয়ামক রয়েছে। এই 3টা নিয়ামকের মধ্যে আমরা প্রথমত প্রাকৃতিক নিয়ামকটা সম্পর্কে বলি। প্রাকৃতিক নিয়ামকটা কি? যে কৃষি ক্ষেত্রে আবহাওয়া এবং জলবায়ু, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামকের প্রধান। আবহাওয়া এবং জলবায়ু কেমন? মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ এই অঞ্চলের আবহাওয়াটা একরকম, তাদের মাথায় একটাই জিনিস চলে আসে যে আমরা এখানে চা চাষ করব, চা বাগান করব, ওদের আবহাওয়াটা সেটা বলে দিচ্ছে। পক্ষান্তরে বগুড়া, এখানকার যে আবহাওয়াটা, যে এই আবহাওয়াতে আমরা সবজি চাষ করব, থ্রোলি তারা সবজি চাষ করছে। নাটোরের যে আবহাওয়াটা, চলন বিলে তারা মাঠকে মাঠ ধান করছে, এই শীতকালে বর্ষার পানি চলে গেলে তা ধান করছে। তার মানে কি, নাটোর, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এখানকার এক একটা আবহাওয়া তাদেরকে বলে দিচ্ছে যে তোমাকে কি কাজ করতে হবে। খুলনাতে, বাগেরহাটে তারা চিংড়ি চাষ করছে, ওই আবহাওয়াটা ওখানকার প্রাকৃতিক বিষয়টাকে নির্ধারণ করছে। অ্যান্ড খুলনার লোকজন যদি মনে করে যে আমরা চা চাষ করব, সেটা তো সম্ভব নয়, তার মানে প্রকৃতি তাদেরকে সেটা করতে দিচ্ছে না। তো প্রাকৃতিক এই নিয়ামকটা এই কৃষিক্ষেত্রটাকে ডিভাইডেড করে দিচ্ছে। পক্ষান্তরে অর্থনৈতিক নিয়ামক, এটা হচ্ছে মূলধন। মূলধন, বাজার ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বা যেটাকে আমরা পরিবহন বলছি, আরও অনেকগুলো রয়েছে। যোগাযোগ বা পরিবহন, যোগাযোগ বা পরিবহন, এটা দেখেন যে অর্থনৈতিক নিয়ামক। একটা মানুষ হয়তোবা সে চিন্তা করছে যে আমি 50 বিঘা আলু লাগাবো, তো আলু যখন সে লাগাইতে যাবে তার ওখানে ইনভেস্ট করতে হবে, কিন্তু তার হাতে টাকা নেই। তার জমি আছে কিন্তু ওখানে ইনভেস্ট করার মতন কোনো টাকা নেই, তার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সে ওখানে এই আলুর চাষটা করতে পারছে না। আপনি সিরাজগঞ্জের কথা চিন্তা করুন, হয়তোবা সে এখন মনে করছে যে আমি এখানে 10 বিঘা জমিতে এই বোরো ধান লাগাবো, কিন্তু বোরো ধান লাগাইতে গেলে তাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয়, সেখানে বিঘা প্রতি প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হবে। তো এখন এত টাকা তার নেই, সুতরাং সে সেখানে ইনভেস্ট করতে পারছে না। এটা তো এখন মূলধন থাকলে কৃষিক্ষেত্রে হবে একরকম। আবার দেখা যাচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের লোকজন তারা আমের চাষ করছে, এখন এই আমটা তারা সেখান থেকে ঢাকাতে পাঠানোর একটা ট্রেন শুরু হয়ে গেছে দীর্ঘদিন যাবৎ, তারা পরিবহন ব্যাপারটা তারা বুঝতে পারছে, বা তারা গ্রাম থেকে আমটা ভেঙে এনে ওই কানসাট বাজারে নিয়ে আসতে পারলেই সে বিক্রি করতে পারছে। কিন্তু যেখানে আমের কোনো বেচা বিক্রির ব্যবস্থাটা নেই, সে কিন্তু সেখানে মানে মাঠকে মাঠ আম গাছ লাগাতে পারছে না।
আবার যেখানে তামাকের চাষ হচ্ছে, যদি তামাকের কোনো বাজার না থাকে তাহলে কিন্তু সে সহজেই ওই তামাক চাষটা করতে পারছে না, বাজার ব্যবস্থা থাকতে হবে। আবার পরিবহন ব্যবস্থা, যে খুব ইজিলি আমার এই ক্ষেত থেকে আমি ফসলটা উঠিয়ে দ্রুত আমি বাজারে নিয়ে যেতে পারছি। আগে দেখা যেত যে বগুড়ার মহাস্থান হাট থেকে ঢাকার কাউরান বাজারে ওই কাঁচামালটা পৌঁছাতে 2 দিন সময় লাগতো, যার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলের মানুষজন তারা ওখানে আবাদ করতে চাইতো না, যে এখানকার লোকাল মার্কেটে যা হয় সেটা যথেষ্ট। কিন্তু এখন যমুনা ব্রিজ হওয়ার পরিপ্রেক্ষিতে দিনের দিন তারা কাউরান বাজারে সকালবেলা মাল ভর্তি করে তারা 4 ঘন্টার মধ্যে কাউরান বাজারে মাল পৌঁছায় দিয়ে সেখানে বিক্রি করে চলে আসতে পারছে। তার মানে যোগাযোগ ব্যবস্থা একটা অঞ্চলের কৃষি ব্যবস্থাটাকে মানে ড্রামাটিক্যালি পরিবর্তন করে দিচ্ছে। আর 3 নম্বর রয়েছে সাংস্কৃতিক। চাঁপাইনবাবগঞ্জের লোকজন তারা মাঠকে মাঠ আমের বাগান করেছে। তার কারণটা কি? কিছুদিন আমের দাম খুব কম ছিল, তারপরেও কিন্তু কেউ বলেনি যে আম গাছগুলো সব কেটে দিয়ে সেখানে আমি ধান চাষ করব। ওরা সবাই বলে কি যে আমার বাপ দাদা 14 পুরুষ যে কাজটা করে আসছে আমি ওই কাজটা করব। আপনি এদিকে রাজশাহীর যে বাগমারা বা দুর্গাপুরের এদিকে মাঠকে মাঠ তারা আলুর আবাদ করছে। তাদের একটাই কথা যে আমাদের বাপদাদারা এই আলুর আবাদটা করে আসছে, দাম যায় পায় না কেন, আমরা এটা করব। তামাকের চাষ হয় রংপুরে, ওখানকার একটা ট্রেন্ড আছে। সুতরাং সাংস্কৃতিক একটা ব্যাপার রয়েছে, একটা প্রচলন রয়েছে, ওই প্রচলনের বাইরে কেউ যেতে চায় না। সুতরাং কৃষিক্ষেত্রে এই 3টা বিষয় এখানে নিয়ামকের মধ্যে কাজ করে: অর্থনৈতিক, প্রাকৃতিক এবং সাংস্কৃতিক। এখন আসি আমরা আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান রয়েছে। আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত প্রতিষ্ঠান। জলবায়ু সংক্রান্ত প্রতিষ্ঠান এই সম্পর্কিত আমাদের শুধু বিসিএস নয়, অন্যান্য ছোটোখাটো চাকরির পরীক্ষাতেও এখান থেকে কোশ্চিন থাকে। প্রাইমারি বলুন, নিবন্ধন বলুন বা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে আবহাওয়া জলবায়ু এটা খুব সহজ একটা চ্যাপ্টার, যার পরিপ্রেক্ষিতে এখান থেকে কোশ্চিন দিয়ে থাকে। বাংলাদেশে এই আবহাওয়া এবং জলবায়ুর এই ব্যাপারটি নিয়ন্ত্রণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তর রয়েছে, আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া অধিদপ্তর এটা ঢাকায় অবস্থিত, যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। যেমন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের একটা জায়গা, অনুরূপভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা সংস্থাটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই আবহাওয়া অধিদপ্তর এর আঞ্চলিক অফিস রয়েছে 2টা। এর আঞ্চলিক অফিস 2টি, একটা ঢাকা আর একটা চট্টগ্রাম। 2 চট্টগ্রাম। এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক অফিস। বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে 4টি। 1 চট্টগ্রাম। সর্বপ্রথম চট্টগ্রামে 1954 সালে এই ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র হয়েছিল। ঢাকা, সিলেট, 4 রংপুর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর, এই 4টা জায়গাতে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র, এখানে লিখি আরেকটা, বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্র। এই ভূ উপগ্রহ কেন্দ্রের উপরও ভিত্তি করে আমাদের
একাধিকবার কোশ্চিন আসছে। ভূপগ্রহ কেন্দ্র 4টি, একাধিকবার এই অংশ থেকে কোশ্চিন আসছে। সর্বপ্রথম বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র, যেটা রাঙামাটি, 1975 সালে এই বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। 2 তালিবাবাদ ভূপগ্রহ কেন্দ্র, গাজীপুর, 1982 সালে। 3 মহাখালী ভূপগ্রহ কেন্দ্র, 1995। 4 সিলেট ভূপগ্রহ কেন্দ্র, 1997। এই 4টা ভূপগ্রহ কেন্দ্র। সুতরাং ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এবং ভূ উপগ্রহ কেন্দ্র। ভূ উপগ্রহ কেন্দ্রটা কি? এটা যেমন মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্র, বিদেশ থেকে যে কলগুলি আসে এটা দুইভাবে আসে। একটা হচ্ছে ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে সিমি উই 4 এবং 5 রয়েছে সমুদ্রের তলদেশ থেকে, সেখান থেকে সরাসরি তারের মাধ্যমে আসছে। আর আরেকটা হচ্ছে সেখান থেকে সাউন্ডটা আমাদের এই ভূ উপগ্রহ কেন্দ্রটা রিসিভ করছে, রিসিভ করে বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে তারা ট্রান্সমিশন করছে। তো মহাখালী ভূ উপগ্রহ কেন্দ্রটি এইটি বিদেশি কলগুলিকে তারা রিসিভ করে পরবর্তীতে মোবাইলের টাওয়ারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গাতে এটা সাপ্লাইটা দিচ্ছে। পরে বাংলাদেশের রাডার স্টেশন 5টি। বাংলাদেশে রাডার স্টেশন 5টি। ঢাকা, মৌলভীবাজার, রংপুর, কক্সবাজার, 5 খেপুপাড়া, পটুয়াখালী, যেটা পরীক্ষাতে এসেছিল 24তম বিসিএসে মনে হয়। রাডার স্টেশন খেপুপাড়া, পটুয়াখালী, ঢাকা, মৌলভীবাজার, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া, পটুয়াখালী। এর বাইরে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র 12টি। কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র 12টি। আবহাওয়া আঞ্চলিক আবহাওয়া স্টেশন আগে ছিল 35টি, এখন 43টি হয়েছে। এটার সংখ্যাটা পরিবর্তন ঘটেছে। এই যে সংখ্যাগুলি, এইটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সহজ হবে না, আপনার তালগোল পাকিয়ে যাবে। আমি এখানে যে সংখ্যাগুলি বলেছি দেখেন, 4, 4, 5, এরপরে 12, 43, এই সংখ্যাগুলির মধ্যে যে সমস্ত জেলার নাম রয়েছে সেই জেলার নামগুলি আপনারা দেখবেন। নিচের দিকে যে 12 বা 43 এইগুলো দরকার নাই, কিন্তু এই 4, 4, 5 এই কয়টা জেলা এখানে গুরুত্বপূর্ণ এবং এইগুলাই মূলত আমাদের তালগোল পাকিয়ে যায়। তো আপনারা কেয়ারফুলি এটা দেখে পড়বেন এখান থেকে। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে স্পার্শো। স্পার্শো এটাও একাধিকবার প্রিলি এবং রিটেনে আসছে। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন।
স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। এর বাংলাটাও পরীক্ষাতে বেশি আসে। মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র, স্পার্টসো। এটা 1980 সালে প্রতিষ্ঠিত, যেটা আগারগাঁও, ঢাকা। আগারগাঁও, ঢাকাতে এটা অবস্থিত। এবং আরেকটা কোশ্চেন হয় যে এটা কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। যেহেতু আবহাওয়া অধিদপ্তরটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, তারই একটা সংস্থাটা হচ্ছে স্পার্টসো। এখন এর কাজটা কি? মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। আমাদের আবহাওয়া এবং কোনো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে মানে পূর্বাভাস, সতর্কতামূলক সংকেত দিয়ে থাকে এই স্পার্টসো। যে আবহাওয়ার যে অবস্থাটা, এর মেইনলি কাজটি করে থাকবে এই স্পার্টসো, কোনো দুর্যোগ আসছে কিনা। স্পার্টসের গুরুত্বটা আগে খুব বেশি ছিল, কিন্তু বর্তমানে একটা কমে গেছে। মানে আমাদের মোবাইলগুলি এখন এত বেশি স্ট্রং হয়ে গেছে যে মোবাইলের মাধ্যমেই আমরা সব কিছু পেতে পারছি, যার পরিপ্রেক্ষিতে স্পার্টসের গুরুত্বটা এখন বর্তমানে অনেকটা কম বলে মনে হয়। এরপরে আসি আমরা আবহাওয়া সংক্রান্ত সংকেত, যেটা বিসিএস এ 2 বার এসেছিল। আবহাওয়া সংক্রান্ত সংকেত। আবহাওয়া সংক্রান্ত সংকেত। ঘূর্ণিঝড়ের আবহাওয়া সতর্ক সংকেতকে আমরা 6টা ভাগে বিভক্ত করতে পারি। ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত 6টি ভাগে বিভক্ত। এখানে ঘূর্ণিঝড়, এটা তো নর্মালি জলভাগের মধ্যে সৃষ্টি হচ্ছে সমুদ্রের মধ্যে। তো সমুদ্রের মধ্যে যে বাতাসের গতিবেগ, এই বাতাসের গতিবেগের উপরে ভিত্তি করে মূলত আমাদের এই আবহাওয়া সংকেতটি নির্ধারিত হয়। তো এইটাকে আমরা 3টা ইয়েতে ভাগ করতে পারি, যে এর শ্রেণী এবং বাতাসের গতিবেগ। প্রথমত নিম্নচাপ। বাতাসের গতিবেগ কত হলে জলভাগে, সেটাকে আমরা নিম্নচাপ বলতে পারি। 51 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় যদি জলভাগের মধ্যে নির্দিষ্ট একটা এলাকার মধ্যে বাতাসের গতিবেগ 51 কিলোমিটার হয়, তাহলে সেটাকে আমরা এই নিম্নচাপ হিসাবে অভিহিত করব। 50 কিলোমিটার পর্যন্ত। 2, গভীর নিম্নচাপ। এটা 51 থেকে 62 কিলোমিটার পার আওয়ার। যদি বাতাসের গতিবেগ 51 থেকে 62 হয়, তাহলে সেটাকে আমরা গভীর নিম্নচাপ বলছি। তারপরে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় 61 আর এটা 62। 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার। আমাদের যে 6টা ভাগ রয়েছে, তার মধ্যে এইটা পরীক্ষাতে আসার মতো, যে বাতাসের গতিবেগ কত থেকে কত হলে সেটাকে আমরা ঘূর্ণিঝড় হিসাবে অভিহিত করব। 4, প্রবল ঘূর্ণিঝড়। প্রবল ঘূর্ণিঝড় 89 থেকে 117 কিলোমিটার পার আওয়ার। 5,
হারিকেনের তীব্রতা সম্পূর্ণ এটা 118 থেকে 170 কিলোমিটার। 6 সুপার ঘূর্ণিঝড় বা সাইক্লোন, ঘূর্ণিঝড়ের ইংরেজি সাইক্লোন, সুপার সাইক্লোন বা সুপার ঘূর্ণিঝড় 171 এর বেশি পার কিলোমিটার। আপনারা থ্রোলি এটা মুখস্থ করবেন যে বাতাসের গতিবেগ কত থেকে কত হলে সেটাকে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলতে পারি। ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত 6টি: নিম্নচাপ, গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোন বা সুপার ঘূর্ণিঝড়। এখন এই সতর্ক সংকেতের মধ্যে আমাদের সমুদ্র বন্দরের জন্য 11টি সতর্ক সংকেত রয়েছে, আর নদী বন্দরের জন্য 4টি সতর্ক সংকেত রয়েছে। কি লিখছে? ওই উপরেটা দেখা যাচ্ছে না, একটু ইয়ে করো তো। দেখা যায়? আচ্ছা, এখন আসি আমরা এই সংকেতটা গেল। এখন সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি আর নদী বন্দরের জন্য সতর্ক সংকেত কয়টি? দেখা যায় এখন সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত 11টি। এটাও একবার বিসিএসে ছিল, সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত 11টি। এই 11টি সতর্ক সংকেতের মধ্যে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এক নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত। 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। 3 নম্বর স্থানীয় দূরবর্তী সতর্ক সংকেত। 4 নম্বর স্থানীয় দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত। 5 নম্বর বিপদ সংকেত। 6 নম্বর বিপদ সংকেত। 7 নম্বর বিপদ সংকেত। এই 3টা একরকমের। 8 নম্বর মহা বিপদ সংকেত। 9 নম্বর মহা বিপদ সংকেত। 10 নম্বর মহা বিপদ সংকেত। এই 3টা একরকমের। 11 নম্বর দেখা যায় নিচে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা। আপনারা এটা একটু কেয়ারফুলি দেখেন যে সমুদ্র বন্দরের জন্য 11টা সংকেত রয়েছে, সতর্ক সংকেত। তো 11টা সতর্ক সংকেতের মধ্যে মূল সতর্ক সংকেত হচ্ছে 6টা। আমাদের যখনই বলবে 1 নম্বর, সেটা হচ্ছে সতর্ক সংকেত,
2 নাম্বার স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় দূরবর্তী সতর্ক সংকেত, 4 স্থানীয় দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। এই 4টা এখানে স্টেপ বাই স্টেপ, মানে যখনই 4 নম্বর সতর্ক সংকেতের কথা বলবে তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে বিপদ সংকেতের আগের সংকেতটা চলে এসেছে। আর বিপদ সংকেত এখানে রেঞ্জ হচ্ছে 3টা। 5 নম্বর বিপদ সংকেত, 6 নম্বর বিপদ সংকেত, 7 নম্বর বিপদ সংকেত। তার মানে যখন 5 নম্বর বিপদ সংকেত দিবে তখন আপনাকে বুঝতে হবে যে বিপদ সংকেত শুরু হলো। যখন 7 নম্বর বিপদ সংকেত তখন আপনাকে বুঝতে হবে যে এইটা পার হলেই এটা 8 নম্বরে চলে যাবে, মহা বিপদ সংকেতে চলে যাবে। আর 6 নম্বরে থাকলে সেটা মাঝামাঝি অবস্থাতে, এরপরে এখনো সময় রয়েছে। আর মহা বিপদ সংকেত যখন 8 নম্বর তখন শুরু হলো। আর যখন 10 নম্বর চলবে তখন আপনাকে বুঝতে হবে যে 10 নম্বরের পরে 11 নম্বর বিপদ সংকেত, মহা বিপদ সংকেত শোনার সময় আর থাকবে না, মানে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, মানে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা 10 নম্বর পর্যন্তই মূলত এটা অ্যানাউন্স করতে পারে, আর 10 নম্বরের পরে অ্যানাউন্সটা আর হয় না। তো সেখানে রয়েছে 11টা। তাহলে সমুদ্র বন্দরের জন্য 11টা সতর্ক সংকেত রয়েছে, তার মধ্যে মূল সতর্ক সংকেত হচ্ছে 6টি। এটা নদী বন্দরের জন্য সতর্ক সংকেত রয়েছে 4টি। একটা হচ্ছে 1 নম্বর নৌ সতর্ক সংকেত, 2 নম্বর হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর নৌ বিপদ সংকেত, 4 নৌ মহা বিপদ সংকেত। 1 2 3 4। 1 নম্বর নৌ সতর্ক সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 3 নম্বর নৌ মহা বিপদ সংকেত, নৌ বিপদ সংকেত, আর 4 নৌ মহা বিপদ সংকেত। এই 4টা হচ্ছে নদী বন্দরের জন্য, আর সমুদ্র বন্দরের জন্য রয়েছে 11টি। এখন আসি আমরা যে পৃথিবীতে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়, তো এই দুর্যোগগুলি আমাদের স্থানীয় কিছু নাম রয়েছে। এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন নামকরণ করা হয়। এই নামগুলি এখন আমরা একটু জানব। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এক বাংলাদেশের এখানে যে প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেটাকে আমরা ঝড় বলছি, এটা এই অঞ্চলে এটাকে ঘূর্ণিঝড় হিসাবে অভিহিত করা হচ্ছে। 2 ফিলিপাইন, এটাকে বলা হচ্ছে বগীয়। 3 জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন। 4 আমেরিকা অঞ্চলে হারিকেন। ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান সাগর যেখানে রয়েছে, ক্যারিবিয়ান অঞ্চল এটাকে বলা হচ্ছে জোয়ান। পরে অস্ট্রেলিয়া, উইলি, অস্ট্রেলিয়া উইলি। থাইল্যান্ডে এই টাইপের ঝড়কে বলা হচ্ছে সুনামি, যেটা আমাদের এই অঞ্চলে হয়েছিল। ঘূর্ণিঝড়, বগীয়, টাইফুন, হারিকেন, জোয়ান, উইলি, সুনামি, এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বা দেশগুলিতে এই নামে এটাকে অভিহিত করা হচ্ছে। এখন এর মধ্যে আমাদের যে ঘূর্ণিঝড় সম্পর্কে
আমরা একটু জানবো। ঘূর্ণিঝড় এটার ইংরেজিটা হচ্ছে সাইক্লন, অনেকেই সাইক্লন বলে বা ঘূর্ণিঝড় বলে। ঘূর্ণিঝড় এটা জলভাগে সৃষ্টি হয়, জলভাগে সৃষ্টি হয়ে এটা স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করে, কখনো কখনো জলভাগের উপর দিয়ে অতিক্রম করে যায়, সেখানে তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু জলভাগের মধ্যে সৃষ্টি হয়ে সেটা যখন স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করে তখনই মূলত বিপদটা ঘটায়। এবং আমি যে রেঞ্জটা বললাম যে কত 62 থেকে 88 কিলোমিটার যদি বাতাসের গতিবেগটা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে জলভাগে তৈরি হয় তখনই মূলত ঘূর্ণিঝড় হিসাবে অভিহিত করা হয়। আমি এটা একটু মুছে দিই যে এই ঘূর্ণিঝড় বা সাইক্লোন গ্রিক শব্দ কাইক্লস, গ্রিক শব্দ কাইক্লস, এই থেকে সাইক্লন, গ্রিক শব্দ কাইক্লস থেকে সাইক্লন শব্দের উৎপত্তি, যার অর্থ সাপের কুণ্ডলী। মানে ঘূর্ণিঝড় যখন যায় তখন সাপের মতো কুণ্ডলী পেঁচাইতে পেঁচাইতে এটা চলে যায়। তো এই গ্রিক শব্দ কাইক্লস থেকে সাইক্লন, যার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। এই সাইক্লন শব্দটি সর্বপ্রথমে 1848 সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর হেনরি পিডিংটন তিনি সর্বপ্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। 1848 সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর হেনরি পিডিংটন সাইক্লোন শব্দটি প্রথমত তিনি ব্যবহার করেন। এই সাইক্লোনের সৃষ্টি হয় জলভাগে, আর অধিকাংশ ক্ষেত্রে এটা অতিক্রম করে স্থলভাগ দিয়ে। জলভাগে সৃষ্টি হয়ে স্থলভাগ দিয়ে অতিক্রম করে যায়, তখনই মূলত এটা বিপদটা ঘটায়। এবং তার সৃষ্টিটা কত 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার। এর পাশাপাশি আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, টর্নেডো। টর্নেডো, এই টর্নেডো এই শব্দটি ট্রোনার স্প্যানিশ শব্দ ট্রোনার থেকে টর্নেডো শব্দটি এসেছে। স্প্যানিশ শব্দ, কে সর্বপ্রথম ব্যবহার করেছে তার নামটা পাওয়া যায় না, তবে স্প্যানিশ শব্দ ট্রোনার থেকে টর্নেডো শব্দটি এসেছে। এই টর্নেডো শব্দের অর্থ ঘুরে যাওয়া, এর অর্থ ঘুরে যাওয়া। তাহলে সাইক্লোন শব্দের অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী, আর টর্নেডো শব্দের অর্থ হচ্ছে ঘুরে যাওয়া। এটা টর্নেডোটার ব্যাপারটা কি, এটা স্থলভাগে সৃষ্টি হয়ে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে এটা অতিক্রম করে। তার মানে স্থলভাগে সৃষ্টি আবার স্থলভাগ দিয়েই সেটা অতিক্রম করছে। ডিফারেন্সটা দেখেন যে এইটা জলভাগে সৃষ্টি স্থলভাগ দিয়ে যাচ্ছে, আর এটা স্থলভাগে সৃষ্টি হয়ে স্থলভাগের দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী 2টা গ্রাম পরে সেখানে ঝড় বৃষ্টি তারা কিছুই বোঝে নাই, সকালবেলা ঘুম থেকে উঠে শুনছে যে 2 গ্রাম পরে অমুক গ্রামে টর্নেডো বয়ে গেছে, নির্দিষ্ট একটা এলাকার উপর দিয়ে গেছে, ওই এলাকার সমস্ত বাড়ি ঘর গাছপালা সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। মানে ভূতরই একটা ব্যাপার, যে অনেক সময় বলা যায় ভূত চলে যাচ্ছে সবচেয়ে ভাঙতে ভাঙতে। তো টর্নেডোটা হচ্ছে ঠিক ওই টাইপের। আর সাইক্লোনটা এর রেঞ্জটা অনেক বেশি থাকে, আর টর্নেডোটা অপেক্ষাকৃত কম থাকে। এইরকম আরও 2টা শব্দ, একটা হচ্ছে এল নিনো আর একটা হচ্ছে লা নিনো।
এই দুইটা তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। এখন যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বহুল প্রচলিত আরো দুইটা শব্দ রয়েছে, এল নিনো। এটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ বালক। এটা একটা স্প্যানিশ শব্দ যার অর্থ বালক। দক্ষিণ আমেরিকা অঞ্চলে, মানে দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটা, দক্ষিণ আমেরিকা অঞ্চলে যখন বৃষ্টিপাত হয় না, প্রচণ্ড শুষ্ক অবস্থা, ওই প্রচণ্ড শুষ্ক অবস্থাকে বোঝানোর জন্য তারা এল নিনো শব্দটি ব্যবহার করে। শুষ্ক বা বৃষ্টিপাতহীনতা, শুষ্ক বা বৃষ্টিপাতহীনতাটাকে তারা এল নিনো শব্দটি দ্বারা ব্যবহার করে। আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকা মহাদেশের যে 12টি রাষ্ট্র, তার মধ্যে 9টি রাষ্ট্রে স্পেনের উপনিবেশ ছিল এবং ওই অঞ্চলে স্প্যানিশ ভাষাটার প্রচলনটা বেশি রয়েছে, স্প্যানিশ এবং পর্তুগিজ। ব্রাজিলে পর্তুগিজ, বাকিগুলোতে স্প্যানিশ। আর এরকম আরেকটা রয়েছে লা নিনো, এল নিনো এবং লা নিনো। এটাও স্প্যানিশ শব্দ যার অর্থ বালিকা বা খুকি। এটা খোকা বা বালক, এটা বালিকা বা খুকি। এর অর্থ অতিবৃষ্টি বা যেখানে শীতলতা বা বন্যার অবস্থা এটা বিরাজ করছে, যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে সেখানে বন্যা হয়ে গেছে বা ঠান্ডা পড়ছে। এটা তাহলে অতিবৃষ্টির বা শীতলতা বোঝাতে লা নিনো, আর শুষ্ক অবস্থা বোঝাতে এল নিনো। বিষয়টা খুব সহজ, কিন্তু আপনি পরীক্ষার হলে যান, দেখবেন যে দুইটা উল্টাপাল্টা করে ফেলেছেন, বালক না বালিকা, এল নিনো নাকি লা নিনো। এরপরে আসি আমরা যে বাংলাদেশের প্রলয়ঙ্কারী যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি হয়ে গেছে, তার ভেতর থেকে আমাদের বিসিএসে কিছু কোশ্চিন এসে থাকে। আপনারা বিসিএসের কোশ্চিনগুলি দেখবেন যে সেখানে দুইটা সাল বা তারিখ থাকে। একটা সাল বা তারিখ হচ্ছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো ঘটনার সাল বা তারিখ থাকবে, আর আরেকটা সাল তারিখ থাকবে যে আজ থেকে 20 বছর, 30 বছর বা 50 বছর আগে ঘটে যাওয়ার কোনো ঘটনার সাল বা তারিখ সম্পর্কে এসে থাকে। এটা শুধু প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আসতে পারে। সুতরাং আপনারা মাথায় রেখে ওই সাল বা তারিখটা জানবেন। তো অনুরূপভাবে আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলি ঘটে গেছে, এই প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে আমাদের বিসিএসে আসার মতো 5-6টা প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, এর মধ্যে 1 নম্বরে রয়েছে ঘূর্ণিঝড় গোর্কি, 12ই নভেম্বর 1970। ওই সময় বাংলাদেশ হয়নি, বাংলাদেশ হওয়ার প্রাককালে ওই সময় পাকিস্তান আমল ছিল। আপনারা জানেন যে ইয়াহিয়া খান তিনি বাংলাদেশে পাকিস্তানে নির্বাচনের জন্য 2টা ডেট দিয়েছিলেন। একটা হচ্ছে 7 ডিসেম্বর 1970 আর 17ই ডিসেম্বর 1970। এটা অক্টোবর মাসে ঘোষণা করেছিলেন। তো ওই নির্বাচনের প্রাককালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে এই 12ই নভেম্বর 1970 এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়ে যায়, যার নাম হচ্ছে গোর্কি। তো এই ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন 7ই ডিসেম্বর হয়েছিল, কিন্তু প্রাদেশিক নির্বাচনের কিছু অংশ ওই উপকূলীয় অঞ্চলের নির্বাচনটা 1 মাস পিছিয়ে 17ই জানুয়ারি করেছিল 1971, মূলত এই ঘূর্ণিঝড়ের কারণে। এবং এই ঘূর্ণিঝড়ে প্রায় 3 লক্ষ লোক মারা যায়। 3 লক্ষ লোকের মধ্যে
আপনাদের আগের দিন যেটা বলেছিলাম যে নিঝুম দ্বীপ, যার নাম ছিল আগে বাউলার চর, নোয়াখালী জেলায়। তো ওই নিঝুম দ্বীপে 1,00,000 লোক প্রায় বসবাস করত। সেখানে মাত্র 11 জন লোক জীবিত ছিল, আর বাকি সকল লোক মারা গিয়েছিল। প্রায় 1,00,000 লোক সেখানে মারা যায়। তো ওই বাউলার চরের নাম এই গোর্কি ঘূর্ণিঝড়ের পরে নামকরণ করা হয় নিঝুম দ্বীপ, যে শান নিরাপত্তা, কোনো মানুষজন সেখানে নেই। এরপরে ঘূর্ণিঝড় হারিকেন। ঘূর্ণিঝড় হারিকেন 29 এপ্রিল 1991। এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় 2 লক্ষ লোক মারা যায়। এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে এখানে আমেরিকা এবং ব্রিটেন তারা ত্রাণ তৎপরতা দেওয়ার জন্য এসেছিল। তো আমেরিকানরা যে ত্রাণ তৎপরতা বা সাহায্য করতে এসেছিল সেটার তারা নাম দিয়েছিল অপারেশন সি অ্যাঞ্জেল। এই ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে অপারেশন সি অ্যাঞ্জেল ইউএস কর্তৃক ঘূর্ণিঝড়ের ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম। আর আরেকটা হচ্ছে অপারেশন মান্না, এটা ব্রিটেন কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম। বিষয়টা সহজ, পরীক্ষার হলে দেখবেন উল্টাপাল্টা হচ্ছে, যে ব্রিটিশরা কোন অপারেশন চালিয়েছিল আর মার্কিন যুক্তরাষ্ট্র কোন অপারেশন চালিয়েছিল। নর্মালি আমরা জানি যে অপারেশন মানেই হচ্ছে কোনো দুষ্কৃতীদেরকে ধরা বা এই জাতীয় কোনো কিছু কাজ করা, মাদকদ্রব্য উদ্ধার করা, কিন্তু এখানকার অপারেশনটা ছিল ভিন্ন, ত্রাণ তৎপরতা দেওয়া এবং মানুষজন যারা বিপদে পড়েছে তাদের উদ্ধার কার্যক্রমটা চালানো। 3 সুনামি। সুনামির তারিখটা 26 ডিসেম্বর 2004। 26 ডিসেম্বর 2004 সালে এই সুনামিটা সংগঠিত হয়েছিল। সুনামির পরিপ্রেক্ষিতে ওই সময় আমাদের এখানকার হতাহত সংখ্যাটা খুব বেশি ছিল না, মাত্র 13 জন লোক বাংলাদেশে ওই সময় মারা গিয়েছিল। এবং ওই সুনামিতে যে বাতাস ঢেউয়ের যে তীব্রতাটা সেটা প্রায় 700 থেকে 800 কিলোমিটার পার আওয়ার, যে ঢেউয়ের গতিবেগ যেটা ছিল। আর সুনামিটা এটা পৃথিবীর 13টি দেশকে আঘাত করেছিল একসঙ্গে। 4 সিডর 15 নভেম্বর 2007 বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেটা খুলনা, বাগেরহাট, যশোর এই অঞ্চলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই সিডর। আর একটা দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছিল আইলা। আইলাটা 25 মে 2009। 25 মে 2009 এই দুইটাই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংগঠিত হয়েছিল। সর্বশেষ যেটা গত বছরে যেটা আঘাত এনেছিল আমপান। আমপান 14 মে 2020। 14 মে 2020 সর্বশেষ যেটা সংগঠিত হয়েছে। আপনারা দেখছেন যে এই হ্যাঁ 14 মে তো আমি জানি এটা, হ্যাঁ না ইয়ের মধ্যেও করোনার মধ্যেও তো একটা আঘাত আনলো না,
যাই হোক আর কি, এটা যথাসম্ভব 2020 হবে আমপান। আচ্ছা, এখানে যেটা বলতে হয় যে এই যে নামকরণগুলি সিডর, আইলা, আমপান, নার্গিস, রেশমি, বিজলি, অনেকগুলো নাম আপনারা শুনে থাকেন। তো এখন এই নামকরণ সম্পর্কে একটু বলতে হয় যে জাতিসংঘর যে WMO ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন, জাতিসংঘের একটা প্রতিষ্ঠান, ইউএনওর এই ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন, তারা বিভিন্ন অঞ্চলের এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। তো এদের আবার 5টা উইং রয়েছে, এদের 5টি উইং রয়েছে। 5টি উইং বলতে যে মহাসাগরের তীরবর্তী যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে তাদের একটা ইউনিট রয়েছে, যেমন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলি, আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ভারত মহাসাগরের, এরকমভাবে পৃথিবীকে তারা 5টি ভাগে বিভক্ত করেছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ যে ভাগের মধ্যে পড়ছে সেইটা জাতিসংঘের এসকাপ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের আমাদের যে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে অর্থনৈতিক এবং সামাজিক কাজটি করে থাকে ওই এসকাপের, এরা মূলত এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে। এসকাপের স্পেশালি যে ইউনিটটি কাজ করে তার নাম দেওয়া হয়েছে এটা একটু মুছে দিই, এসকাপের যে প্যানেল এই কাজটা করে পিটিসি। এসকাপের পিটিসি প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস, প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস, এরাই মূলত এই ঘূর্ণিঝড়ের নামটি করে থাকে। তাহলে এখানে মূল আসলো কোনটা, যে জাতিসংঘের যেটা WMO তার উইং এসক্যাপের পিটিসি, এটার ভাগ করা রয়েছে যে এক একটা দেশ এক একটা সময়ে নামকরণটি করবে। সর্বশেষ যেটা নামকরণটা করেছে আমপান, এটা থাইল্যান্ড করেছে। এরপরে পর্যায়ক্রমে এই যে রাষ্ট্রগুলির যে নামের অক্ষর রয়েছে সেই অনুসারে এদের ডিস্ট্রিবিউশনটা করা হয়ে থাকে। এ পর্যন্ত 2020 সাল পর্যন্ত 170টি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে এই WMO। এখন আসি আমরা যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দুর্যোগ যেগুলো সংঘটিত হতে পারে সেই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে সাইক্লিক অর্ডারে 6টা কাজ রয়েছে, যে 6টা কাজকে বলা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, এটা সাইক্লিক অর্ডারে এটা সংগঠিত হয়। এটাকে যদি আমরা এইভাবে নির্দেশ করি, প্রথমত 1 নম্বরে আসবে পূর্ব প্রস্তুতি। আমি আগে লিখে নিই, পূর্ব প্রস্তুতি। 2 নম্বরে আসবে সাড়াদান। 3-এ আসবে পুনরুদ্ধার। 4-এ উন্নয়ন। 5 6
প্রতিরোধ, 6 প্রশমন। এখানে দেখেন প্রথমে রয়েছে পূর্ব প্রস্তুতি। সর্বপ্রথম এই কোশ্চেনটাও বিসিএসে এসেছে যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে প্রথম কাজ কোনটি? দুর্যোগ ব্যবস্থাপনার চক্রের মধ্যে পঞ্চম কাজ কোনটি বা ষষ্ঠ কাজ কোনটি? সুতরাং এটা আপনাকে সিরিয়ালি মনে রাখতে হবে। আপনি পূর্ব প্রস্তুতি, উন্নয়ন এটা পড়লে হবে না, আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে আসবে। প্রথমে দেখেন পূর্ব প্রস্তুতি। দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথমে বলা হচ্ছে যে কোনো বিপদ ঘটার আগ দিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কেমন? যে এখানে আগুন লাগলে তার জন্য আমার ফায়ার সার্ভিসটা রেডি করে রাখতে হবে। একটা বিল্ডিংয়ে আপনি করবেন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগবে, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে কিনা, সেখানে পানির কোনো ব্যবস্থা রয়েছে কিনা। সুতরাং পূর্ব প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় হতে পারে, তার জন্য আগে সরকার মন্ত্রণালয় এত মেট্রিক টন চাল রেখে দিবে যে আগামী বর্ষা মৌসুমে ঘূর্ণিঝড় হতে পারে, তার জন্য আমার এত চাল রেখে দিতে হবে। সুতরাং প্রাকৃতিকভাবে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, তার জন্য এই কাজটা করতে হবে। আপনি চিন্তা করুন আপনার বাসায় যে বাচ্চা কাচ্চা থাকলে তার অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, কেটে যেতেই পারে, তার জন্য আপনি বাড়িতে স্যাভলন বা অন্যান্য অ্যান্টিসেপটিক আপনি রেখে দিচ্ছেন। এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। 2, সাড়া দান। আপনাকে তো রেসপন্স করতে হবে। আপনি একটা দুর্ঘটনায় পড়লেন, আপনি হয়তো বললেন না যে আমি এখানে আঘাত পেয়েছি বা কোনো কিছু ঘটনাটা ঘটেছে, তাহলে তো আপনার কোনো ট্রিটমেন্ট করা যাবে না। আপনাকে রেসপন্স করতে হবে। দেখুন 1970 সালে যে ঘূর্ণিঝড় গোরকি হলো, সেখানে প্রায় 3 লক্ষ লোক মারা গেল। কিন্তু এইদিকে সিডর বা সুনামি, আইলা, এখানে কিন্তু খুব বেশি লোক মারা যায়নি, মাত্র 10-12 জন লোক মারা গেছে। কারণটা কি? আগেকার টেকনোলজিটা অতটা উন্নত ছিল না। যে নিঝুম দ্বীপে 1 লক্ষ লোক বাস করে, সেখানে বলল যে ঝড় আসছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো স্থলভাগে। কিছু লোক থাকবে তারা বলবে যে না না না, নিজের বাপ দাদার ভিটা ছেড়ে আমি ওই সমস্ত জায়গায় যাব না, যা হয় কপালে যা থাকে সেটা হবে, আমি নিজের জায়গাতে মরলে মরবো। তাহলে তাকে উদ্ধার করা যাবে না, তাকে রেসপন্স করতে হবে। আর এখন দেখুন ঘূর্ণিঝড় হওয়ার আগ দিয়েই 4-5 দিন আগেই কিন্তু আমরা বা 1 মাস আগেই আমরা জেনে ফেলছি যে কত তারিখে হবে, কুয়াশা পড়বে বা বৃষ্টি হবে, এবং খুব কাছাকাছি রিপোর্টগুলি চলে আসছে। টেকনোলজির উন্নতি হয়েছে, কিন্তু আগেকার সময়ে এটা ছিল না। হঠাৎ করে 2 ঘন্টা আগে নোটিশ দিল যে তুমি চলে আসো, ওরা আর ঘর বাড়ি ছেড়ে আসতে চায় না। রেসপন্স না করলে তাকে উদ্ধার করা যাবে না। 3 হচ্ছে পুনরুদ্ধার। যে আমার ফায়ার সার্ভিসের 22 তলা পর্যন্ত পানি দেওয়ার মতন ব্যবস্থা থাকতে হবে। এই যে ঢাকায় যে আগুনটা লাগলো, সেখানে আমাদের বাংলাদেশের 17 তলা পর্যন্ত পানি নিভানোর ব্যবস্থা রয়েছে। সুতরাং পুনরুদ্ধারের ব্যবস্থাটি থাকতে হবে। ইভেন যদি কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চে আগুন লাগে বা ভূমিকম্পে সব কিছু নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু সমস্যাটা হবে না। প্রত্যেকটা ব্যাংকের তারা আলাদাভাবে ঢাকার বাইরে, তারা গ্রামের মধ্যে সেখানে একটা সার্ভিস সেন্টার বানিয়ে রাখছে মাটির নিচে। ভূমিকম্পে সব কিছু ডিস্ট্রয় হয়ে গেলেও তারা ওই সার্ভিস সেন্টার থেকে, সেখান থেকে ডেটা বের করে তারা সমস্ত কিছু তারা চালাবে। এটা হচ্ছে পুনরুদ্ধার। এরপরে উন্নয়ন, যাতে দুর্ঘটনাটা না ঘটে। প্রতিরোধ, একই ব্যাপার। প্রশমন, যে দুর্ঘটনা ঘটবেই, ভূমিকম্প হতেই পারে, কিন্তু কি পরিমাণ সেটাকে কমানো যায়, এই ব্যাপারটি হচ্ছে এর মধ্যে 6 নম্বরে রয়েছে। সুতরাং সাইক্লিক অর্ডারে আপনারা এই 6টা দেখবেন দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ক্ষেত্রে। এরপরে আসে আমরা সর্বশেষ অভিবাসন, যেটাকে মাইগ্রেশন আমরা বলছি। অভিবাসন, অভিবাসন বলতে যে নিজ বাসস্থান ত্যাগ করে অন্যত্র গিয়ে বসবাস করাটাকেই আমরা মাইগ্রেশন বা অভিবাসন বলছি। বর্তমানে পৃথিবীতে এই অভিবাসন প্রক্রিয়াটি বেশ সাড়া জাগানো। এখন এই অভিবাসন প্রক্রিয়াটাকে আমরা 2 ভাগে ভাগ করি। এক,
অবাধ অভিবাসন, 2 জোরপূর্বক অভিবাসন। এখন অবাধ অভিবাসনটা কোনটা? যে নিজের ইচ্ছায় কোনো স্থান পরিবর্তন করে নির্দিষ্ট একটি জায়গায় সেখানে স্থায়ীভাবে বসবাস করাটাকে বলা হচ্ছে অবাধ অভিবাসন। কেমন? যে আপনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কোনো প্রত্যন্ত এলাকায়, আপনি লেখাপড়া শিখছেন, চাকরি বাকরি পেয়েছেন, হাতে আপনার কিছু টাকা পয়সা হয়েছে, তখন আপনি ভাবলেন যে রাজশাহী শহরে আমি 3 কাঠা জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস করব। এখানে আপনাকে কেউ বাধ্য করেনি, আপনি নিজের ইচ্ছায় এই কাজটি আপনি করলেন। আপনার আগের বাড়ি ছিল চাঁপাইনবাবগঞ্জ, এখন আপনি রাজশাহীতে সেটেল হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে অবাধ অভিবাসন। নিজের ইচ্ছায় স্থান পরিবর্তন করে কোনো স্থানে বসবাস করাটাকে বলা হচ্ছে অবাধ অভিবাসন। বা আপনি পড়াশোনা করতে ইউরোপের কোনো কান্ট্রিতে গেলেন, সেখানকার লাইফস্টাইল দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন, আপনি চিন্তা করলেন যে আমি আর ইউরোপ থেকে যাব না, আমি ইউরোপেই সেটেল হয়ে যাব। এটাকে বলা হচ্ছে অবাধ অভিবাসন। পক্ষান্তরে জোরপূর্বক অভিবাসন। জোরপূর্বক অভিবাসন মানেটা কি? যে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কোথাও পাঠালে এবং সেখানে বাস করতে বাধ্য করলে সেটা হচ্ছে জোরপূর্বক অভিবাসন। সেটা পলিটিক্যাল কারণে হতে পারে, আবহাওয়াগত কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে এটা। এখন এই জোরপূর্বক অভিবাসনের ভেতরে কেমন রয়েছে? যে আপনার বাড়ি বাগেরহাট, মানে সবচেয়ে বেশি মাইগ্রেশন করছে ওই অঞ্চলের লোকজন, নোনা পানি রয়েছে, এখন আপনি পরিস্থিতিগত কারণে চলে আসছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি ভিন্ন কোনো দল করেন, অন্য দল ক্ষমতায় রয়েছে, তো এলাকার ওই পলিটিক্যাল চাপে আপনি এলাকায় থাকতে পারছেন না, তখন আপনি ওই জায়গা থেকে মাইগ্রেট করে আপনি চলে আসছেন, তো ওটাকে বলা হচ্ছে জোরপূর্বক অভিবাসন। এখন জোরপূর্বক অভিবাসন এইটা আবার 2 প্রকার। এক উদ্বাস্তু, আর 2 শরণার্থী। উদ্বাস্তু এবং শরণার্থী। উদ্বাস্তুটা কি? যে জোরপূর্বক অভিবাসনের পরিপ্রেক্ষিতে আপনি নিজ আবাসস্থল ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করলেন, পরবর্তীতে আপনি ওই জায়গা থেকে আর ফিরে গেলেন না, সেটা হচ্ছে উদ্বাস্তু। কেমন? যে আপনি ধরুন পলিটিক্যাল চাপে আপনি ভিন্ন দল করেন, আপনাকে এলাকার থেকে বের করে দিয়েছে জোরপূর্বক, এখন এসে আপনি অন্য একটা জায়গাতে বসবাস শুরু করছেন। এখন শুরু করার পরিপ্রেক্ষিতে আপনি দেখলেন যে এখানকার সুযোগ সুবিধা তো ভালোই, ছেলে মেয়েকে লেখাপড়া করানোর জন্য স্কুল কলেজে ভর্তি করিয়ে দিয়েছি, এখন আপনার দল হয়তো ক্ষমতায় আসলো, তারপরেও আপনি আর ফিরে যাচ্ছেন না, যে না আমি এখানেই থেকে যাব, এটা হচ্ছে উদ্বাস্তু। বা বন্যাতে আপনার বাড়িঘর ভেঙে গেছে, আপনি এসে একটা নদীর ধারে একটা কিছু ফাঁকা জায়গা রয়েছে, সেখানে আপনি বসবাস শুরু করলেন, পরবর্তীতে হয়তো আপনার ওই জায়গা চর জাগলো, তো আপনি দেখছেন যে না ওখানে আর যাব না, যেখানে আমি আসি এখানে আমি থেকে যাব, আপনি হচ্ছে উদ্বাস্তু। মানে জোরপূর্বক অভিবাসনের পরিপ্রেক্ষিতে আপনি একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে সেটাকে ভালো লেগে গেল, আপনি সেখানে বসবাস করতে লাগলেন, সেটা হচ্ছে উদ্বাস্তু। আর শরণার্থীটা কি? যে জোরপূর্বক অভিবাসনের পরিপ্রেক্ষিতে আপনি অন্য একটা স্থানে বসবাস শুরু করলেন, আর আপনি সুযোগের অপেক্ষায় আছেন, যে আমার অনুকূলে সুযোগ আসলেই আমি নিজ স্থানে প্রত্যাবর্তন করব। সুযোগের অপেক্ষায় থাকা, পলিটিক্যাল চাপে আপনাকে বের করে দিয়েছে, আপনি সুযোগের অপেক্ষায় আছেন যে কখন আমার দল ক্ষমতায় আসবে, তখন আমি আবার আমার নিজ আবাসস্থলে ফিরে যাব। তার মানে আপনারা এখন বলুন তো, যে রোহিঙ্গা এদেরকে আমরা কি বলবো? উদ্বাস্তু বলবো নাকি শরণার্থী বলবো? নিশ্চয় এরা শরণার্থী।
যে ওরা রাজনৈতিক চাপে মায়ানমার থেকে ওরা বিতাড়িত হয়েছে, ওরা সুযোগের অপেক্ষায় আছে যে যখন তাদের অনুকূলে আসবে তখন তারা মায়ানমারে আবার ফিরে যাবে। কিন্তু তাদের মধ্য থেকে যদি কেউ বাংলাদেশে পার্মানেন্টভাবে বসবাস করতে চায় তখন তারা হবে উদ্বাস্ত, কিন্তু বাংলাদেশ সরকার ওদেরকে উদ্বাস্ত করতে রাজি নয়। বাংলাদেশ সরকার ওদেরকে শরণার্থী হিসাবেই তারা রাখবে, যাতে পরবর্তীতে মায়ানমারে ফেরানোটা সহজ হয়। তো আজকে আমাদের এই পর্যন্তই। ভূগোলের আপনারা আরও কিছু দেখবেন, যেমন খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে আপনারা প্রাকৃতিক গ্যাস, এটা একটু ভালো মতো পড়বেন, তার কারণ প্রাকৃতিক গ্যাসের ভেতর থেকে আমাদের প্রায় কোশ্চেন থাকে এটা। এর সঙ্গে খনিজ সম্পদের মধ্যে অন্যান্য যেগুলো রয়েছে, যে কঠিন শিলা বা চুনা পাথর বা প্রাকৃতিক গ্যাস কি খনিজ তেল, এগুলো রয়েছে, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের মধ্যে। আর এর পাশে বনজ সম্পদ। বনজ সম্পদের ভেতর থেকেও আমাদের বিসিএসে 4-5টা কোশ্চেন এসেছে। আগে খুব বেশি আসতো, সম্প্রতি কালে আসে নাই, কিন্তু যে কোনো সময় কিন্তু এটা দিতে পারে। খনিজ সম্পদ, বনজ সম্পদ, এর সঙ্গে আরেকটা রয়েছে মৎস্য সম্পদ। এই 3টা সম্পদ আপনারা পড়ার ক্ষেত্রে 9-10-এর যে ভূগোল বইটা রয়েছে, এই বইটাকে আপনারা ফলো করবেন। এই বইয়ের ভেতর থেকেই নর্মালি কোশ্চেনগুলি দিয়ে থাকে। আমি যদি লিখে দেখাই, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ ও মৎস্য সম্পদ। এইটা নদ নদীরাও দেখতে পারেন, নদ নদীর কিছু অংশ। এই 4টা জিনিস আপনারা অবশ্যই ভূগোল বইয়ের থেকে পড়বেন। তবে ভূগোল বইয়ের যে টপিকটা দেওয়া আছে সেটাকে হাইলাইটস ধরে তার লেটেস্টটা আপনি খুঁজবেন, নেটে সার্চ দিয়ে আপনি ওটা দেখে নেবেন। দেখবেন যে ভূগোল বইয়ে আপনার হয়তো বা বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি রয়েছে, হয়তো যদি পুরাতন বই হয় তাতে লেখা রয়েছে 24টি বা 25টি, কিন্তু বর্তমানে গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টি। সুতরাং এই লেটেস্ট ইনফরমেশনটা যেটা আপনার কাছে কনফিউজড মনে হবে, আপনি সঙ্গে সঙ্গে নেটে সার্চ দিয়ে ওটা দেখে নেবেন, তাহলে আর এখান থেকে ভুল হবে না। টপিক থাকবে 9-10-এর বই, কিন্তু মূল ব্যাপারটি থাকবে আমার এই অনলাইন এটা। তো আজকে আমাদের এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। এরপরে আপনাদের 8:30টায় ইংরেজি ক্লাস আছে। আল্লাহ হাফেজ।